পুস্তক কিট চ্যানেলে আপনারা শুনছেন অন্নদা শঙ্কর রায় রচিত বাংলার রেনেসাঁস। আজ তৃতীয় পর্ব। ওদের রেনেসাঁস আর আমাদের রেনেসাঁস, এই দুই রেনেসাঁসের মধ্যে মূল প্রভেদ ছিল একটি জায়গায়। ওদের রেনেসাঁস এসেছিল প্রাচীন গ্রিস রোমের সঙ্গে ছিন্ন যোগসূত্র পুনরুদ্ধার করতে। আমাদের বেলা প্রাচীন ভারতের সঙ্গে যোগসূত্র ছিন্ন হয়নি, সুতরাং পুনরুদ্ধারের কথা ওঠে না। আমাদের রেনেসাঁস এসেছিল আধুনিক ইউরোপের সঙ্গে নতুন করে যোগসূত্র স্থাপন করতে। মাঝখানে ছিল বহু সমুদ্রের তথা বহু শতাব্দীর ব্যবধান। সমুদ্র লঙ্ঘন করা তত কঠিন নয়, শতাব্দী লঙ্ঘন করা যত কঠিন। একটা পিছিয়ে পড়া দেশকে এগিয়ে যাওয়া কালের সঙ্গে পা ফেলে চলতে হবে, এই ছিল আমাদের রেনেসাঁসের আহ্বান। তার জন্যে রাখতে হবে অগ্রসর যাত্রীদের উপর দৃষ্টি। আমাদের রেনেসাঁসের নায়কদের দৃষ্টি ছিল অগ্রসর যাত্রীদের উপরে। তাই ভারতও দিন দিন আধুনিক হয়ে ওঠে। আধুনিক ভারত আর মধ্যযুগের ভারত নয়। যদি মধ্যযুগের ভারত হয়ে থাকে তবে আধুনিক ভারত নয়। কিন্তু কালের সঙ্গে পা মিলিয়ে নিলেও এদেশের প্রাচীনের সঙ্গে এদেশের আধুনিকের একটা যোগসূত্র ছিল। সেটার সম্বন্ধে সচেতন না হয়ে অগ্রসর হলে ঐতিহ্যবোধ হারিয়ে যেত। ঐতিহ্যের সঙ্গে অন্যয় রক্ষাও ছিল আমাদের অন্যতম অবশ্য কর্তব্য। আমাদের রেনেসাঁসের নায়করা প্রাচীন ভারতের সঙ্গে অন্যয় রক্ষা করতে যত্নবান ছিলেন। কেমন করে প্রাচীন ভারতের সঙ্গে আধুনিক ইউরোপের সমন্বয় ঘটানো যায়, এটা ছিল তাদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন। পরবর্তীকালের চিন্তানায়কদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন হল কেমন করে পরাধীন ভারতকে স্বাধীন ভারতের পুনঃপ্রতিষ্ঠা করা যায়, যেমনটি সে পলাশীর পূর্বে ছিল বা পৃথ্বীরাজের পরাজয়ের পূর্বে ছিল। কারো মতে পরাধীনতা হয় পলাশীর পর থেকে, কারো মতে পৃথ্বীরাজের পরাজয়ের পর থেকে। যাদের মত মুসলিম শাসিত ভারতও ছিল পরাধীন ভারত, তারা স্বাধীন ভারত বলতে বুঝতেন প্রাচীন ভারত। সেই প্রাচীন ভারতকে পুনঃপ্রতিষ্ঠা করা বা সেইখানে ফিরে যাওয়াই ছিল তাদের মতে স্বাধীনতার পুনঃপ্রতিষ্ঠা। এর নাম রেনেসাঁস নয়, রিভাইভাল। রিভাইভালের নায়করা আধুনিক ইউরোপের সঙ্গে সমন্বয়ের কথা ভাবতেন না, বরং ভাবতেন কেমন করে তার হাত থেকে মুক্তি পাওয়া যায়। ঝগড়াটা শুধু ইংল্যান্ডের সঙ্গে নয়। ইংল্যান্ড যাকে বয়ে নিয়ে এসেছে সেই আধুনিক তথা পাশ্চাত্য সভ্যতার সঙ্গেও। পুনরুজ্জীবনবাদীরা প্রাচ্যের দেশরক্ষী ও কালরক্ষী। পৌরাণিক সৃষ্টিতত্ত্বের সঙ্গে বৈজ্ঞানিক সৃষ্টিতত্ত্ব যদি না মেলে, রেনেসাঁসপন্থীরা বলবেন বৈজ্ঞানিকটাই সত্য, আর রিভাইভালপন্থীরা বলবেন পৌরাণিকটা সত্য। পুরাণের সঙ্গে ইতিহাসের বিবরণ যদি না মেলে, রেনেসাঁসপন্থীরা বলবেন ইতিহাসের বিবরণটাই প্রামাণিক, আর রিভাইভালপন্থীরা বলবেন পুরাণের বিবরণটাই প্রামাণিক। দুই পক্ষই ইংরেজি শিক্ষিত, দুই পক্ষই নতুন শিক্ষা ব্যবস্থার ফসল। অথচ রিভাইভালপন্থীদের কথাবার্তা শুনলে মনে হবে তারা স্কুল কলেজ থেকে কিছুই শেখেননি, কিংবা যা শিখেছেন সব ভুল। তা বলে যে তারা তাদের সন্তানদের টোল চতুষ্পাঠীতে পাঠাবেন তা নয়। যাবে তারা এই সব স্কুল কলেজেই, কিংবা নবপ্রতিষ্ঠিত গুরুকুলে বা ব্রহ্মচর্যাশ্রমে। যুগটাকে তারা সরাসরি অস্বীকারও করতে পারেন না। নবপ্রতিষ্ঠিত বিদ্যালয়েই মাতৃভাষায় একালের ভূগোল ইতিহাস পড়ানো হয়, অথচ মনটা পড়ে আছে সুদূর অতীতে, যখন চারিদিকের আবহাওয়া ছিল সম্পূর্ণ আলাদা। পঞ্চদশ শতাব্দীতে ইটালিয়ানরাও তো 2000 বছর পূর্বের গ্রিসের পুনর্জন্ম কল্পনা করেছিল। হোমরের গ্রিস, পেরিক্লিসের অ্যাথেন্স ছিল তাদের কল্পলোক। ঊনবিংশ শতাব্দীর বাঙালিরাও যদি বেদ উপনিষদের তপবন তথা রামায়ণ মহাভারতের রাজসভার বা রণাঙ্গনের কল্পনা করে, কেনই বা তার নাম হবে পুনরুজ্জীবন? পুনর্জন্মের জন্যে কেনই বা তাদের স্বদেশের বাইরে তাকাতে হবে, আধুনিক ইউরোপের কাছে পাঠ নিতে হবে? তা হলে তো ইউরোপকেই ভারতের উপর জিতিয়ে দেওয়া হয়। তা হলে কি ভারতও তার স্বাধীনতা ফিরে পাবে? হেরে যাওয়া দেশের মানসিক বল নির্ভর করে বিজেতার দান প্রত্যাখ্যানের উপর। নতুন বিদ্যাও তো সেইরূপ একটা দান। রিভাইভালের সঙ্গে রেনেসাঁসের তফাৎটা হচ্ছে ভক্তির সঙ্গে যুক্তির, বিশ্বাসের সঙ্গে বিচারের, পূর্বপুরুষ পূজার সঙ্গে আত্মস্বাধীনতার।
শাস্ত্রজ্ঞানের সঙ্গে বাস্তবজ্ঞানের, আপ্তবাক্যের সঙ্গে পরীক্ষা নিরীক্ষার, স্থির সিদ্ধান্তের সঙ্গে কৌতূহলী জিজ্ঞাসার, সংস্কারের সঙ্গে সংস্কার মুক্তির, আচারের সঙ্গে আচার লঙ্ঘনের, স্থিতাবস্থার সঙ্গে অভিনবত্বের, বর্ণাশ্রমের সঙ্গে বর্ণাশ্রম বর্জনের, যজ্ঞের সঙ্গে যজ্ঞত্যাগের, মন্ত্রের সঙ্গে খোলা মনের। রিভাইভালপন্থীদের কথা হল সেকালে যা হয়নি একালে তা হবে না, সেকালের মতো হবে। রেনেসাঁসপন্থীদের কথা হল পুনর্জন্ম মানে পূর্বজন্ম নয়, দেশ তার পূর্বজন্মে ফিরে যেতে পারে না। দেশকে বাঁচাতে হবে কালের সঙ্গে তাল রেখে। কালকে বদলে দিতে পারা যাবে না 2000 বা 200 বছর বাদে। অশনে বসনে স্বদেশী, শিক্ষায় দীক্ষায় স্বদেশী হতে গিয়ে সত্যযুগের মতো যোগী ঋষি ও বর্ণাশ্রমী, এই যে বিবর্তন এটা স্বদেশের দুর্গরক্ষার জন্যে। 19বিংশ শতাব্দীর প্রারম্ভে জাতীয়তাবাদ ছিল না, তাই পুনরুজ্জীবনবাদও ছিল না। নবজাগ্রত জাতীয়তাবাদী পুনরুজ্জীবনের উত্থানের কারণ। আনন্দমঠ থেকে গোড়া পর্যন্ত সময়টা ছিল রিভাইভালবাদের মধ্যাহ্নকাল। রবীন্দ্রনাথ প্রভাব কাটিয়ে ওঠেন। সবুজপত্রে যাকে পায় তিনি রেনেসাঁসের রবীন্দ্রনাথ। প্রথম মহাযুদ্ধের পর দেখা গেল রেনেসাঁসের পাল থেকে হাওয়া সরে গেছে। কারণ খাস ইউরোপেই একটা হাওয়া বদল হয়েছে। জীবনের মূল প্রত্যয়গুলোই মার খেয়েছে বা ধ্বংস হয়েছে। কবিদের কেউ কেউ নিশ্চিতি অন্বেষণে ক্যাথলিক ডগমার আশ্রয় নিয়েছেন। রেনেসাঁস মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তার পরিণতি কি কমিউনিজম ও ফ্যাসিজম? না রেনেসাঁসের আদর্শের ভিতরেই বিনাশের বীজ নিহিত ছিল? 2 মহাযুদ্ধের মাঝখানে একটা হিসাব নিকাশের পালা চলে। তারপর দ্বিতীয় মহাযুদ্ধ এসে আরেক দফা মার দেয় ও আরও বিধ্বংস ঘটায়। বাইরের ভাঙ্গন পুনর্গঠিত হয়, কিন্তু ভিতরের ভাঙ্গন চায় নতুন নিশ্চিতি, নতুন বিশ্বাস, নতুন স্বপ্ন, নতুন কল্পনা। কেউ কেউ তার জন্যে রাশিয়ার বা চীনের দিকে চেয়ে আছেন, কেউ কেউ বা আমেরিকার দিকে। ইউরোপের নিজের বলতে যেটা ছিল সেটা আত্মরক্ষায় ব্যাপৃত। সেও করছে তার দুর্গরক্ষা। তারও স্বাধীনতা বিপন্ন, যদিও ঠিক আক্ষরিক অর্থে নয়। ইউরোপ যাকে রক্ষা করতে চায় তা 2000 বছর আগেকার ইউরোপ নয়, গত 3-4 শতকের ইউরোপ। এই যখন খাস ইউরোপের অবস্থা, তখন তার কাছ থেকে যারা প্রেরণা পেতেন তাদের অবস্থা করুন। দেশ স্বাধীন হয়েছে। পুনরুজ্জীবনবাদের পুরনো অজুহাত আর নেই, তবু পরাধীন ভারতের মতো স্বাধীন ভারতেও পুনরুজ্জীবনবাদ নতুন অজুহাতে কাজ করে যাচ্ছে। ইসলাম তার শত্রু, কমিউনিজম তার শত্রু। কিংবা তারাও নয়, প্রগতিশীল মতবাদ তার শত্রু। দেশের এক ভাগই অপর ভাগের শত্রু। নূতনই পুরাতনের শত্রু। প্রাচ্য ও পাশ্চাত্যের সমন্বয় হতে পারে, কারণ একটার অস্তিত্ব অপরটার নাস্তিত্ব নয়। কিন্তু নূতন ও পুরাতনের সঙ্গে সমন্বয় কেমন করে সম্ভব? একটার অস্তিত্ব যে অপরটার নাস্তিত্ব। নূতন থাকলে পুরাতন থাকে না, পুরাতন থাকলে নূতন থাকে না। তাদের মধ্যে সম্ভব যেটা সেটা অন্যয় রক্ষা। তার বেশি রক্ষা করতে গেলে নূতনের বার বাধা পায়। বিদেশের হাত থেকে মুক্তি মিলবে কবে? যে যুগ পৃথিরাজেরও পূর্বের। রেনেসাঁস মানুষকে ধর্ম নির্বিশেষে, জাতি নির্বিশেষে, বর্ণ নির্বিশেষে ও শ্রেণী নির্বিশেষে যে মহত্ব দিয়েছে আর কোনো প্রতিদ্বন্দ্বিতা দেয়নি। জাতীয়তাবাদও না, পুনরুজ্জীবনবাদও না, কমিউনিজমও না, আরও পুরাতন হিন্দুধর্মও না, ইসলামও না। সেই জন্যে মানব ইতিহাসে রেনেসাঁসের একটি মহৎ স্থান নির্দিষ্ট হয়ে রয়েছে ও থাকবে। তার আযুষ্কাল যতই ক্ষীণ হোক না কেন। রেনেসাঁসের দরুন মানুষের মহত্ব যদি বেড়ে গিয়ে থাকে তবে সে মহত্ব স্বীকার করেছেন যারা তাদেরও মহত্ব বেড়ে গেছে। ধর্মায়োজকদের চেয়ে বৈজ্ঞানিকদের মহত্ব বেশি, দার্শনিকদের মহত্ব বেশি, কবি ও নাট্যকারদের মহত্ব বেশি, ভাস্কর ও চিত্রকরদের মহত্ব বেশি। এটা গত 4-5 শতাব্দীর লাভ। এই 4-5 শতাব্দীর বেশিরভাগ ভারতের বাইরে ছিল বলে ভারতও তার থেকে কম লাভবান হয়নি। ভারতও যদি নেপালের মতো পুরোপুরি তার বাইরে থাকত তাহলে সেই লাভ থেকে বঞ্চিত হতো। কূপমণ্ডুকের মতো স্বাধীন থেকে আফগানিস্তান যা পেয়েছে বাংলাদেশও তাই পেত। তাতে তার অষ্টাদশ শতাব্দী প্রলম্বিত হতো।
ঊনবিংশ শতাব্দী বন্ধা যেত। একথা সত্য যে রেনেসাঁস জনগণের মধ্যে ছড়ায়নি। ধর্মই সেখানে ঘাঁটি গেড়ে বসেছে। ধর্মকে স্থানচ্যুত করে কমিউনিজম তার জায়গায় ঘাঁটি গেড়ে বসতে চায়, যেমন বসেছে রাশিয়ায় ও চীনে। এটা নাকি ইতিহাসের লিখন, কিন্তু এখনও এই লিখন সব দেশের মানুষের কপালে লেখা হয়নি। লেখা হয়ে থাকলে পড়া যাচ্ছে না। ভারতের ভাগ্য অনিশ্চিত। ভারতের সাধারণ লোক ধর্মের কাছ থেকে যা পেয়েছে তাকে ভবিষ্যতের আশায় হাতছাড়া করতে চায় না। তেমনি শিক্ষিত মহল রেনেসাঁসের কাছ থেকে যেটুকু পেয়েছে সেইটুকুর মূল্য বোঝে। তার থেকে বঞ্চিত হলে তাদের চেহারা হতো তুলের পণ্ডিত ও মাদ্রাসার মৌলবীর মতো। তা দেখে জনগণ পায়ে লুটিয়ে পড়ত, কিন্তু জনগণের তাতে মাথা উঁচু হতো না। যেটুকু হয়েছে সেটাও রেনেসাঁসের হাওয়া লেগে হয়েছে, এবং স্বাধীনতা সংগ্রামে যোগ দিয়ে। গত শতাব্দীর নবজাগরণ ও বর্তমান শতাব্দীর গণজাগরণ তাদের উঠে দাঁড়াতে শিখিয়েছে। একটির অগ্রপথিক রামমোহন, অপরটির গান্ধী। রামমোহন কেবল রেনেসাঁসের নন, রেফরমেশনেরও অগ্রণী, যদি রেফরমেশন শব্দটা প্রয়োগ করা যুক্তিযুক্ত হয়। রেনেসাঁসও কি যুক্তিযুক্ত নাকি? রামমোহনের যেমন দ্বৈত ভূমিকা, গান্ধীজিরও তেমনি। তিনি ভারতের মুক্তি চেয়েছিলেন যেমন ব্রিটিশ শক্তির হাত থেকে, তেমনি আধুনিক সভ্যতার হাত থেকেও। এই দ্বিতীয় ভূমিকায় তাকে মনে হতে পারে পুনরুজ্জীবনবাদীর মতো, কিন্তু তার পরীক্ষা নিরীক্ষার স্বাধীনতা অবিকল বৈজ্ঞানিকদের মতো। সে স্বাধীনতা তিনি গুরু, পুরোহিত বা পণ্ডিতের পায়ে সঁপে দেননি। করুণার অনুরোধে গোবৎসবোধের বিধান দিয়েছেন। সাম্যের অনুরোধে হরিজন পাত্রের সঙ্গে ব্রাহ্মণ পাত্রীর বিবাহ দিয়েছেন। জন্মত দ্বিজ হয়েও উপবীত ধারণ করেননি। পেশা কি জানতে চাইলে বলেছেন চাষি ও তাঁতি। যে রামরাজ্যের স্বপ্ন তিনি দেখেছেন তা ত্রেতাযুগের রাজা রামের রাজ্য নয়, যিশু যাকে বলতেন ভগবানের রাজ্য। সেটাও এক প্রকার ইউটোপিয়া। তবে এটাও ঠিক যে আধুনিক সভ্যতা বলতে ইউরোপে যা বোঝায় তা তিনি ইউরোপের পক্ষেও অহিতকর মনে করতেন। তার মতে সেটা একটা রোগ। ইউরোপ থেকে সেটা ভারতেও সংক্রামিত হচ্ছে। তার আগে যে ইউরোপ ছিল তার সঙ্গে তার বিরোধ ছিল না। পুঁজিবাদ ও শিল্পায়ন মিলে তাকে বিপদগামী করে। বিপদগামিতাকেই সে সভ্যতা বলে ভুল করে। একই ভুল করবে ভারতও, যদি একইভাবে বিপদগামী হয়। আবহমানকালের পাশ্চাত্য সভ্যতার কতটুকু অংশ এই আধুনিক সভ্যতা? শুধু এই অংশটুকুর সঙ্গেই তার কলহ, সমগ্র পাশ্চাত্য সভ্যতার সঙ্গে নয়। দেশ স্বাধীন হয়ে যদি এই বিপদ ধরে, তা হলে দেশের সঙ্গেও তার কলহ বাঁধবে। আধুনিকতার সংজ্ঞা তার কাছে ছিল নেহাত সংকীর্ণ। আরও প্রশস্ত হলে তার বিচার অন্যরূপ হতো। সব দিক দেখার সুযোগ তিনি পাননি। দক্ষিণ আফ্রিকা থেকে বা পরাধীন ভারত থেকে সব দিক দেখা যায় না। তাছাড়া সমকালীন ইউরোপীয়দের অনেকে আধুনিক সভ্যতার বিরূপ সমালোচক ছিলেন। নীতির দৃষ্টিতেই তারা দেখতেন। গান্ধীজির দৃষ্টিও নীতির দৃষ্টি। টলস্টয়ের মতো, রাস্কিনের মতো। দেশকে স্বাধীন করতে সকলেই পারে। আমি চাই জনগণকে জাগাতে, গান্ধীজি বলেছিলেন আগস্ট আন্দোলনের প্রাক্কালে। স্বাধীনতার সংগ্রাম তার আগেই শুরু হয়েছিল, কিন্তু জনগণের জাগরণ তার অপেক্ষায় ছিল। কোনো পুনরুজ্জীবনবাদী নেতা এই কাজটি পারতেন না। জনগণকে বিভ্রান্ত করা সহজ, কিন্তু তাদের আস্থা অর্জন করা সহজ নয়। প্রাচীন ভারতে জনগণ বলতে বোঝাত শূদ্র বা ছোট লোক। শূদ্র মানেই ক্ষুদ্র। কোনো অধিকারই তাদের ছিল না। প্রাচীন ভারতকে ফিরিয়ে আনা বা সেখানে ফিরে যাওয়া তাদের দিক থেকে প্রতিক্রিয়া। কেনই বা তারা তেমন এক আদর্শের জন্য লড়বে? পুনরায় শৃঙ্খলিত হতে কে চায়? আমাদের রেনেসাঁস, রেফরমেশন ও এনলাইটেনমেন্ট ঊনবিংশ শতাব্দীতেই ঘটেছিল। বাকি ছিল ফরাসি বিপ্লব। তারই সঙ্গে তুলনীয় এই গণজাগরণ। এটা একদিনে ঘটেনি। এর জন্যে মানসিক প্রস্তুতি চলেছিল শতখানেক বছর ধরে। সাম্য, মৈত্রী, স্বাধীনতা তিনটি বুনিয়াদী আদর্শ ছিল এর পশ্চাতে। মৈত্রীরই অন্য নাম অহিংসা।
আমাদের রেনেসাঁস যেমন ইউরোপীয় রেনেসাঁসের হুবহু নকল নয়, তেমনি আমাদের ফরাসি বিপ্লব ও ইউরোপের ফরাসি বিপ্লবের নির্বিচার অনুকরণ নয়। দেশ অনুসারে, কাল অনুসারে, পাত্র অনুসারে ভিন্ন। একই স্পিরিট কাজ করেছিল এদেশেও, সেই জন্যে এদেশেও রাজতন্ত্র তথা সামন্ততন্ত্রের পতন হল। দেশীয় রাজ্যের বিলোপ, জমিদারির বিলোপ অনায়াসে সম্পন্ন হল। তবে পুরোহিততন্ত্রের পতন হয়নি, তার বদলে হয়েছে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের প্রবর্তন। আমাদের সুদীর্ঘ ইতিহাসে এই প্রথম। ক্ষমতা হস্তান্তরের পূর্বে গান্ধীজিকেই বলতে শোনা যায়, আমাদের রাষ্ট্র হবে ধর্মনিরপেক্ষ বা সেকুলার। ইতিমধ্যেই তিনি নিরীশ্বরবাদীদের কোল দিতে আরম্ভ করেছিলেন। তিনি উপলব্ধি করেছিলেন যে সত্যই ভগবান। নিরীশ্বরবাদীও সত্যের সাক্ষাৎকার পেতে পারেন। এক শিষ্যকে এই মর্মে লিখেছিলেন, কে জানে তোমার নিরীশ্বরবাদ হয়তো আমার ঈশ্বরবাদের চেয়ে নিকৃষ্ট নয়, হয়তো উৎকৃষ্ট। সেই ব্রাহ্মণ শিষ্যের কন্যার বিবাহ হরিজন পাত্রের সঙ্গে নিরীশ্বরবাদী পদ্ধতিতে অনুষ্ঠিত হবে তাঁরই আশ্রমে ও তাঁরই উপস্থিতিতে। এই অনুরোধে সম্মত হবার পরেই তিনি নিহত হন। হত্যাকারীরা বর্ণাশ্রমবাদী হিন্দু। ফরাসি বিপ্লব রুশ বিপ্লব নয়। ধনতন্ত্রের উচ্ছেদ তার অন্বিষ্ট নয়। সুতরাং ভারতের গণজাগরণ ততদূর যায়নি বলে তাকে দোষ দেওয়া যায় না। গান্ধীজিকেও দোষী করা যায় না। মার্ক্সবাদ ভারতে এসে পৌঁছয় প্রথম মহাযুদ্ধের পরে। মার্ক্সবাদী চিন্তার প্রসার হয় আরও 2 দশক বাদে। মার্ক্সবাদীরা যখন বিপ্লবের উদ্যোগ করেন তার আগেই দেশ হয়েছে স্বাধীন। জনগণ নতুন কোনো অগ্নিপরীক্ষার জন্য প্রস্তুত নয়। গান্ধীজি তাদের বারবার 3 বার অগ্নিপরীক্ষায় ফেলে তাদের শক্তির সঞ্চয় নিঃশেষিত করেছিলেন। বাকি যেটুকু ছিল সেটুকু সাম্প্রদায়িক দাঙ্গাহাঙ্গামায় লক্ষ্যভ্রষ্ট। লক্ষ্যে ফিরিয়ে না এনে নতুন কোনো পরীক্ষায় নিযুক্ত করা ছিল গান্ধীজিরও অসাধ্য। তাই তিনি অসহায়ভাবে দেশভাগ মেনে নেন। মার্ক্সবাদীরাও যে ব্যর্থ হবেন এটা বিচিত্র নয়। বিচিত্র এই যে তারা রাজতন্ত্র ও সামন্ততন্ত্রের পতনের সঙ্গে সঙ্গে এক নিঃশ্বাসে ধনতন্ত্রের পতনও প্রত্যাশা করেছিলেন। যেখানে সাম্প্রদায়িকতার আগুন গান্ধীজিকেই দগ্ধ করেছে, সেখানে মার্ক্সকেও কি করত না? মার্ক্সবাদের উদ্ভবও পশ্চিম ইউরোপে। সে যখন পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছড়ায় তখন সেটা অসঙ্গত মনে হয় না। অসঙ্গতির কথা উঠে রেনেসাঁসের বেলা। আসলে বৌদ্ধধর্মের মতো, খ্রিস্টধর্মের মতো, ইসলামের মতো আধুনিক যুগের বড় বড় মুভমেন্টগুলিও সর্বত্র সঞ্চারী। আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি দেশকে দেশ ন্যাশনালিজম, ডেমোক্রেসি আর সোশিয়াল জাস্টিস এই 3টি সত্য স্বেচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক মেনে নিচ্ছে। 3টির উৎপত্তি পশ্চিম ইউরোপে। যে পশ্চিম ইউরোপ আরও আগে রেনেসাঁস, রেফরমেশন ও এনলাইটেনমেন্টের ভিতর দিয়ে গেছে। এইসব পর্যায়ে মানুষের মনের দুয়ার একটু একটু করে খুলে দিয়েছে। দুয়ার খোলা পেয়ে ওইসব আইডিয়া বা আইডিয়াল ক্রমে ক্রমে প্রবেশ করেছে। তবে সব দেশের বিবর্তন একই রকম নয়। আফ্রিকার দেশগুলিতে রেনেসাঁসের পূর্বেই ন্যাশনালিজম গিয়ে হাজির হয়েছে। তেমনি আরব দেশগুলির কয়েকটিতে ডেমোক্রেসির পূর্বেই সোশিয়াল জাস্টিস। জব চার্নক কলকাতা বন্দর প্রতিষ্ঠা করার পর পিটার দ্য গ্রেট করেন পিটার্সবুর্গ বন্দর প্রতিষ্ঠা। সমুদ্রপথে পশ্চিম ইউরোপের সঙ্গে রাশিয়াকে যুক্ত করে দেন। জার্মানির এক রাজকুমারী পরে হন রাশিয়ার সম্রাজ্ঞী। ক্যাথরিন দ্য গ্রেট অষ্টাদশ শতাব্দীতে জার্মানির মতো বিশ্ববিদ্যালয় স্থাপন করেন। গড়ে ওঠে একটি বিদ্বৎ সমাজ। এর পূর্বে রাশিয়াকে কেউ ইউরোপের অঙ্গ মনে করত না, রাশিয়ানরাও না। এর পরেও উভয় পক্ষের দ্বিধা যায় না। ইউরোপ সম্বন্ধে বঙ্কিমের যে মনোভাব, টলস্টয় ও ডস্টয়েভস্কিরও সেই মনোভাব। অপরপক্ষে মাইকেলের যে মনোভাব, টুর্গেনিভেরও সেই মনোভাব। লেনিন ছিলেন ইউরোপমনস্ক, স্টালিন ছিলেন রুশমনস্ক। রাশিয়া এখনও এ দোটানা কাটিয়ে উঠতে পারেনি, বোধহয় চায়ও না। রাশিয়ার বরাত ভালো যে সেদেশে পিটার দ্য গ্রেট ও ক্যাথরিন দ্য গ্রেট গোড়াপত্তন করেছিলেন। চীনে তো এই শতাব্দীর প্রথম দশকেও দরজা জুড়ে বসেছিলেন মানস সম্রাজ্ঞী। সাংহাই প্রভৃতি কয়েকটি জানালা দিয়ে ঢুকেছিল বাইরের আলো হাওয়া।
তার ফলে যেটা হয়েছিল সেটা হয়তো এক প্রকার রেনেসাঁস, কিন্তু যেমন বিলম্বিত তেমনি দুর্বল। এরকম দেশ মার্ক্সবাদী হতে পারে, বিপ্লবের ভিতর দিয়ে যেতে পারে, কিন্তু 100টি ফুল ফোটাতে চাইলে কি হবে, একটিও ফুল ফোটাতে পারে না। রাশিয়ায় ও কাজটি বিপ্লবের পূর্বে এগিয়ে রয়েছিল, পরে এগিয়েছে, কিন্তু সাহিত্যে নয়, বিজ্ঞানে। রাশিয়ার লোক সাবেক আমলের ব্যালেকে চোখের মণির মতো রক্ষা করেছে, যদিও তা অভিজাতকুলের। রেনেসাঁস যেখানে ঘটে সেখানে ধর্মযাজক বা মান্দারিন বা ব্রাহ্মণ বা উলেমার চেয়ে বৈজ্ঞানিক বা দার্শনিক বা নাট্যকার বা ভাস্করের মহত্ব বৃদ্ধি পায়। রেনেসাঁসের পূর্বে কেউ ভাবতে পারত না লিওনার্দো বা শেক্সপিয়ার বা গালিলিও বা বেকনের কি মহত্ব। মানুষকে এরা কত বড় উচ্চতায় নিয়ে গেছেন। সেসব এভারেস্ট বা কাঞ্চনজঙ্ঘায় আরোহণের জন্যে শত শত মানুষ জীবনপণ করেন। কেউ বা পৌঁছন, কেউ বা পথে মারা যান। পৃথিবীকে দেশ অনুসারে ভাগ না করে যুগ অনুসারে ভাগ করলে 3টি যুগে ভাগ করা যায়: প্রাচীন যুগ, মধ্যযুগ ও আধুনিক যুগ। আধুনিক যুগ কোথাও আগে এসেছে, কোথাও পরে, কিন্তু সারা পৃথিবী জুড়ে এটা একটাই যুগ। এ যুগে যেখানেই যিনি কাজ করে থাকুন না কেন সকলের জন্যেই করেছেন, সকলের হয়ে করেছেন। সেই জন্যে 19বিংশ শতাব্দীর বাঙালিরা এত সহজে শেক্সপিয়ারকেও রোমান্টিক কবিদের আপনার করে নেন। দেশ কিংবা ভাষা সেখানে অন্তরায় হয় না। পরাধীনতা কিংবা পুঁজিবাদী শোষণ সেখানে রসভঙ্গ করে না। লোকে যেমন কবিরাজ ছেড়ে ডাক্তার ডাকে, তেমনি মঙ্গলকাব্য ছেড়ে স্কট ডিকেন্স পড়ে। এই যে রুচিবদোল, এর থেকে আসে পালাবদোল। সাহিত্যে নবযুগ। পুরাতনের সঙ্গে যার ভাষার মিল, কিন্তু ভাবের মিল পরদেশীর সঙ্গে। পরদেশী হলেও শেষ্যকালের। কালগত ব্যবধান না থাকায় শেলি, কিটস, বাইরন নিকটতর, রামপ্রসাদ, ভারতচন্দ্র দূরতর। কিন্তু নিজের দেশেও যখন বাইরন ও স্কট জন্মালেন তখন বিদেশের বাইরন ও স্কট হলেন দূরতর। দেশগত ব্যবধান না থাকায় মাইকেল ও বঙ্কিম হলেন নিকটতর। স্বদেশীয়রা পৃষ্ঠপোষকতা না করলে স্বদেশী কারুশিল্প দাঁড়াতে পারবে না, এটা যেমন সত্য তেমনি সত্য স্বদেশীয়রা পৃষ্ঠপোষকতা না করলে স্বদেশী চারুকলাও দাঁড়াতে পারবে না। চারুকলার মধ্যে পড়ে কাব্য, উপন্যাস, নাটক। এই স্বদেশী মনোভাব থেকে আসে শেক্সপিয়ার ছেড়ে কালিদাসের দিকে দৃষ্টিপাত, বাইরন ছেড়ে মহাভারতের দিকে দৃষ্টিপাত। হারিয়ে যাওয়া খেই ফিরে পেতে আকাঙ্ক্ষা জাগে। অজন্তার খেই ফিরে পেয়ে চিত্রকরদের হাত খুলে যায়। পুরাণের খেই ফিরে পেয়ে নাট্যকারদের। এরই নাম রিভাইভাল। কিন্তু উপন্যাসের বা ছোট গল্পের বা প্রবন্ধের কোনো প্রাচীন আদর্শ পাওয়া গেল না, অগত্যা আধুনিক ইউরোপের দিকেই দৃষ্টিপাত করতে হল। বিষয়টা রইল স্বদেশী, কিন্তু আঙ্গিকটা হল আধুনিক, আধুনিকতর, অত্যাধুনিক। বিদেশের সঙ্গে তাল রেখে প্লট চুরি করে বা ধার করে বিদেশিকেও স্বদেশী বলে চালিয়ে দেওয়া গেল। প্রথম মহাযুদ্ধের পরে আসে গান্ধী উদ্বোধিত গণজাগরণ। গত শতাব্দীর নবজাগরণের মতো এই শতাব্দীর গণজাগরণও জগতের থেকে বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। গণসত্যাগ্রহ এক প্রকার বিপ্লব। এতে নিচের মানুষকে উপরে তুলে দেওয়া হয়, উপরের মানুষকে নিচে নামিয়ে দেওয়া হয়। রেনেসাঁসের সময় যেমন বৈজ্ঞানিক, দার্শনিক প্রভৃতির মহত্ব বেড়ে যায়, রেভলিউশনের সময় তেমনি সাধারণ লোকের, বিশেষ করে চাষি মজুরের। গণসত্যাগ্রহের দিন এরাই গণ, বিপ্লবের দিন এরাই বরযাত্রী। সাহিত্যের আসরে কিন্তু এদের হাজির করা শক্ত। কজন সাহিত্যিক আছেন যারা এদের সঙ্গে জুটে মাঠে, ময়দানে, রাজদ্বারে, শ্মশানে গেছেন? আন্দোলনের ভিতর থেকে এদের দেখেছেন? পারতেন যারা, তারাও রাজদ্রোহের ভয়ে পারেননি। তার চেয়েও ভয় নেতারা কি মনে করবেন। বাস্তবায়ক ছবি আঁকলে নেতাদের তো দেবতার মতো করে দেখানো যাবে না। দোষে গুণে মানুষের মতো করে আঁকতে হবে। দোষগুলো সাহিত্যে অমর হলে কোনো নেতা সেটা ক্ষমা করবেন? কাজগুলো সব সময় বিরচিত নয়। অথচ তাকে যদি মানুষের মতো করে আঁকা হয় তো আপত্তি উঠবে, আঁকতে হবে তাকে শয়তানের মতো করে। আমাদের স্বাধীনতা সংগ্রামের তথা গণজাগরণের বাস্তবায়ক কাহিনী অল্পই লেখা হয়েছে। একদিন হয়তো তা নিয়ে একটা মহাভারত লেখা হবে।
যিনি লিখবেন তাকে দল ও মতের ঊর্ধ্বে উঠতে হবে। যারা প্রত্যক্ষদর্শী তাদের পক্ষে এটা শক্ত। আর যারা 5 জনের মুখে শুনেছেন তাদের বিবরণ হয়তো ঘটনার দিক থেকে শুষ্ক শীতল নিষ্প্রাণ। 30-এর দশকের আগেই বস্তিবাসীকে সাহিত্যে আনা হয়েছিল, এরপরে আনা হল চাষাভুষা জেলে মাঝিদের। এরা হয়তো সংগ্রামরত নয়। পরে যাদের আনা হল তারা সংগ্রামী জনতা। কিন্তু তাদের সংগ্রাম দেশের জন্যে নয়, শ্রেণীর জন্যে। এটা জাতীয়তাবাদী লেখকদের পক্ষে অসম্ভব। সাম্যবাদী বা প্রগতিবাদী লেখকদের পক্ষেই সম্ভব। দেশ স্বাধীন হবার পূর্বেই শ্রেণী সংগ্রাম সাহিত্যের আসরে জায়গা করে নেয়। স্বাধীনতার পরে জাতীয়তাবাদকে কোণঠাসা করে, যদি না সেটা হয় সন্ত্রাসবাদ। কিন্তু গণজাগরণ থেকে যে জিনিসটি আশা করা গেছিল সেই জিনিসটি হল না। শিক্ষিত স্তরের সঙ্গে অশিক্ষিত স্তরের ব্যবধান লোপ। বামপন্থী কবির রচনাও শিক্ষিত ভিন্ন আর কেউ পড়ে না, আর কেউ বোঝে না। কেমন করে বলবো ইনি জনগণের সভাকবি? নবজাগরণের যুগেও যে প্রশ্ন উঠেছিল সেই একই প্রশ্ন গণজাগরণের যুগেও অন্যভাবে উঠেছে। ইউরোপীয় রেনেসাঁসের নায়করা ছিলেন লাতিন ভাষায় শিক্ষিত, লাতিন রচনায় নিপুণ। তা সত্ত্বেও তারা ইচ্ছে করেই লিখলেন ইটালিয়ান, ফরাসি, ইংরেজি প্রভৃতি লোকভাষায়, যাতে দেশের লোকের সঙ্গে মানসিক ব্যবধান না থাকে। এদেশেও তেমনি রামমোহন ও বিদ্যাসাগর ছিলেন সংস্কৃত ভাষায় শিক্ষিত, বিদ্যাসাগর তো সংস্কৃত রচনায় নিপুণ। তবু ইচ্ছা করেই তারা লিখতেন বাংলা ভাষায়, যাতে দেশের লোকের সঙ্গে মানসিক ব্যবধান দূর হয়। ইউরোপে যেমন লাতিন তেমনি সংস্কৃত, ইউরোপে যেমন ইটালিয়ান, ফরাসি, ইংরেজি তেমনি ভারতে বাংলা, হিন্দি, মারাঠি। তাছাড়া পারসিক শিক্ষিত মহলও ছিলেন, পারসিক রচনায় সিদ্ধহস্ত। রামমোহনও তাদের একজন। কিন্তু নবজাগরণের সময় স্থির হয়ে যায় যে লোকভাষায় লিখতে হবে। পরবর্তীকালের ইংরেজি শিক্ষিতরাও ইংরেজি রচনায় নৈপুণ্য সত্ত্বেও বাংলায় লেখার সিদ্ধান্ত নেন, যেমন মাইকেল ও বঙ্কিম, যাতে দেশের লোকের সঙ্গে মানসিক ব্যবধান না থাকে। রবীন্দ্রনাথ, প্রমোদ চৌধুরী প্রমুখ বাংলা ভাষার লেখকরা ক্রমে উপলব্ধি করেন যে এও যথেষ্ট নয়, সাধু ছেড়ে চলতি বাংলায় লিখতে হবে। এরূপ উপলব্ধি চীনের লেখকদেরও হয়েছিল। প্রমোদ চৌধুরী মহাশয়ের প্রচেষ্টা এতদিনে সফল হয়েছে। চলতি বাংলার প্রচলন বেশি। যদিও এ রীতি পূর্ব বাংলার নয়, তবু পূর্ব বাংলার সাহিত্যিকরাও একে উৎসাহের সঙ্গে গ্রহণ করেছেন। কিন্তু এতদূর আসার পরও দেখা যাচ্ছে এ ভাষা শিক্ষিত মহলেরই ভাষা। ইংরেজি শিক্ষিত না হয়ে বাংলা শিক্ষিত হলেও তারা শিক্ষিত, তারা সংস্কৃতিমান। কালচারের মধ্যে একটা কর্ষণের ভাব আছে। তারা কর্ষণ করেছেন লাঙল দিয়ে নয়, বুদ্ধি দিয়ে, বিদ্যা দিয়ে। তাদের ভাষা ঠিক জনগণের ভাষা নয়, যদিও লেখেন কথ্যরীতিতে। এ প্রসঙ্গে প্রমোদ চৌধুরী মহাশয় একবার আমাকে বলেছিলেন এই মর্মে, যে ভাষায় আমি লিখি সেটা কথ্য ভাষা, কিন্তু সাধারণ লোকের মুখের ভাষা নয়। তাদের কাছে এখনো পৌঁছতে পারিনি। এর জন্যে তার মনে আফসোস ছিল। সে আফসোস তার একার নয়। বিদগ্ধ নাগরিকের মার্জিত ভাষা যেন ভিটামিন বর্জিত ছাটা সিদ্ধ চালের ফ্যানগালা ভাত। তাতে না থাকে স্বাদ, না হয় পুষ্টি। তাছাড়া তার মনও তাকে দূরের মানুষ করে। কথ্যরীতির দরুন ব্যবধান কমতে পারে, কিন্তু উচ্চচিন্তার দরুন দূরত্ব থেকে যায়। গণজাগরণের পূর্বেই বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ও প্রমোদ চৌধুরীর কথ্যরীতিতে লেখা আরম্ভ হয়ে যায়। গণজাগরণের পরে এটা আরও ব্যাপক হয়। কিন্তু প্রশ্নটা ব্যাপ্তির প্রশ্ন নয়, ব্যবধানলোপের প্রশ্ন। আমাদের বামপন্থী লেখকরা গণজাগরণের পরে এসেছেন। এদেরই তো লোকমুখের ভাষার সঙ্গে লেখনীরূপ ভাষার কোনরূপ ব্যবধান না রাখা। কিন্তু লেখেন যারা, তারা ভদ্রলোক। পড়েন যারা, তারাও ভদ্রলোক। ভদ্রলোকদের পালিশ করা ভাষাতেই লেখা হয়। আঙ্গিক তো আরও সফিস্টিকেটেড। এর জন্য যে নাগরিকত্বের দরকার সে জিনিস জনগণের নাগালের বাইরে। যে নাগরিকত্বের দরকার সেটাও বহু পুরুষার্জিত। মতবাদ হয়তো অভিন্ন, কিন্তু মনের গড়ন যে ভিন্ন।
একই রকম ইউনিফর্ম পরিয়েও একজন ভদ্রলোককে একজন শ্রমিকের সঙ্গে একাকার করতে পারা যাবে না। শ্রমিককে ভদ্রলোক করলেও করতে পারা যায়, কিন্তু ভদ্রলোককে শ্রমিক করা কারো সাধ্য নয়, যদি না তাকে জেলে পাঠিয়ে ঘানি ঘোরাতে বাধ্য করা হয়, কিংবা সমস্ত দেশটাকে একটা কারাগারে পরিণত করা হয়। তার মানে প্রোলিটারিয়াটের ডিক্টেটরশিপ। আমাদের সুদীর্ঘ ইতিহাসে কি না ঘটেছে? এটাই বা না ঘটবে কেন? গণতন্ত্রকে অন্তহীন সুযোগ কেউ দেবে না। যে সুযোগ দেয়া হয়েছে তার সদ্ব্যবহার না করলে রাজতন্ত্রের মতো গণতন্ত্র একদিন যাবে। তখন ডিক্টেটরশিপ ব্যতীত আর কি বিকল্প? ডিক্টেটরশিপ মাত্রই প্রোলিটারিয়ান নয়। দৃষ্টান্ত স্পেন, দৃষ্টান্ত গ্রিস। তাছাড়া দেশটা বৃহৎ ও বহুভাষী, সুতরাং আবার ভাগ হয়ে যেতে পারে। তারপরে কোথাও গণতন্ত্র, কোথাও একনায়কত্ব, কোথাও শ্রমিকের রাজত্ব, কোথাও সৈনিকের রাজত্ব। আমরা চেষ্টা করছি সবাইকে একসঙ্গে নিয়ে চলতে, ধর্ম নির্বিশেষে, ভাষা নির্বিশেষে, শ্রেণী নির্বিশেষে, মতবাদ নির্বিশেষে। এটা শুধু গণতন্ত্রেই সম্ভব। গণতন্ত্র যদি সকলের শ্রদ্ধা ও সহযোগিতা পায়। গণজাগরণের পর থেকে জনগণের গুরুত্ব বেড়ে গেছে, অথচ নবজাগরণ যাদের গুরুত্ব দিয়েছিল সেই ভদ্রলোক শ্রেণীর গুরুত্ব কমেনি। কেনই বা কমবে? ভদ্রলোকরা কি সংস্কৃতির দায়িত্ব পালন করেননি? সাহিত্যকে, বিজ্ঞানকে, সঙ্গীতকে, নাট্যকে, ললিতকলাকে এগিয়ে দেননি? এই ১৫০ বছরের ইতিহাস কি অগ্রগতির ইতিহাস নয়? অগ্রগতি সব সময় সরল রেখায় হয় না, নদীর মতো আঁকাবাঁকা গতিও অগ্রগতি, স্পাইরালের মতো উঁচুনিচু গতিও অগ্রগতি। যেখানে রিভাইভালবাদ পেছনে টানছে সেখানে রেনেসাঁসবাদ সামনে টেনে নিয়ে যেতে বাধা পায়। তা সত্ত্বেও যদি আমাদের সংস্কৃতি ৪-৫ শতাব্দীর পথ ১.৫ শতাব্দীতেই অতিক্রম করে থাকে, তবে আমি তো বলব অসাধ্য সাধন করেছে। এদের শুধু যে পরাধীন ছিল তাই নয়, ছিল জগতের কালপ্রবাহ থেকে বিচ্ছিন্ন মরা গান। এখানে যে আবার প্রবাহ ফিরে এসেছে, জোয়ার ভাটা খেলছে, জাহাজ চলাচল করছে, এর জন্যে আমাদের ঊনবিংশ ও বিংশ শতাব্দীর মুক্তমনা সাহিত্যিকদের ধন্যবাদ দিতে হয়। তাদের প্রেরণা আসত প্রধানত দুটি উৎস থেকে। একটি তো প্রাচীন ভারত, অপরটি আধুনিক ভারত। ক্রমে ক্রমে দুটি উৎসই শুকিয়ে আসে। সংস্কৃত কাব্য ও নাটক থেকে নতুন কিছু পাওয়া যায় না। রামায়ণ মহাভারত থেকে পাওয়া যায়, কিন্তু নতুন রূপ দিতে সাধ্যে কুলোয় না। রবীন্দ্রনাথ একবার আমাকে বলেছিলেন, অর্জুনের চোখের উপর কৃষ্ণের পরিবারের নারীদের হরণ করে নিয়ে যায় দস্যুরা, কেউ কেউ স্বেচ্ছায় হৃত হয়, যেন আগে থেকে ঠিক করা ছিল যে তাদের প্রেমিকরা তাদের হরণ করে নিয়ে যাবে দস্যু সেজে। কেমন চমৎকার একটি বিষয়, যা নিয়ে নাটক লেখা যায়। কিন্তু লিখবে কে? কবির বয়স গেছে, সাহস হয় না। লিখব আমরাই, কিন্তু আমরাও লিখিনে, কারণ লিখলে সেটা হবে ধর্মদ্রোহ। ভাগ্যিস মহাভারত লেখা হয়ে গেছিল কৃষ্ণের অবতারত্ব প্রতিষ্ঠার পূর্বে, রামায়ণও রামের অবতারত্ব প্রতিষ্ঠার পূর্বে। এসব গ্রন্থ থেকে বিষয় নিয়ে তাকে নতুন রূপ দিলে ভক্তরা প্রকাশ বন্ধ করে দেবেন। তার চেয়ে সোজা ইউরোপ থেকে ভাগ সংগ্রহ করা ও তাকে নতুন রূপ দেওয়া। কিন্তু প্রথম মহাযুদ্ধ ও রুশ বিপ্লবের পর পশ্চিম ইউরোপের মহিমা ক্রমেই অস্তাচলমুখী হয় ও আমাদের লেখকদের দৃষ্টি পড়ে রাশিয়ার উদয়াচলের উপর। পরে সেদিক থেকেও প্রতিহত হয়ে ফিরে আসে। বিনা বিচারে বা নামমাত্র বিচারে বা স্বীকারোক্তির ভিত্তিতে শত শত ব্যক্তির প্রাণদণ্ড মধ্যযুগের খ্রিস্টীয় ইনকুইজিশনের কথা স্মরণ করিয়ে দেয়। পোপ যদি অভ্রান্ত না হয়ে থাকেন, স্টালিনও কি অভ্রান্ত? সেই যে খটকা বাঁধে সেটা পরে আরও দৃঢ় হয়। পশ্চিম ইউরোপের মতো রাশিয়ার মহিমাও হ্রাস পায়। বাইরের দিকে তাকানো ছেড়ে আমরা ঘরের দিকে তাকাই, কিন্তু পুরাণের দিকে নয়, লোকসংস্কৃতির বহমান ধারার দিকে। এর থেকে রস আহরণ করি, কিন্তু আলো পাইনে। রূপু কি পাই? লোকসঙ্গীত যেমন মার্গ সঙ্গীতের অভাব পূরণ করতে পারে না, লোকসাহিত্য তেমনি মার্গ সাহিত্যের। তবে প্রাণশক্তির অভাব হলে জনগণের জীবন সে অভাব পূরণ করতে পারে।
যদি তারা থাকে মাটির কাছাকাছি। কিন্তু তারা যদি শহরে চলে আসে ও মাটির সঙ্গে সম্পর্ক না রাখে তবে তাদেরও প্রাণশক্তিতে টান পড়বে। সবকটি উৎস শুকিয়ে এলে সাহিত্য রচনাও অবক্ষয়ী হবে। মাটির সঙ্গে সংযোগ থেকেই প্রাণশক্তি, বিয়োগ থেকেই অবক্ষয়। সাহিত্যকে ও সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এর দায়িত্ব যদি ভদ্রলোকদের হাত থেকে আর কোনো শ্রেণীর হাতে যায় আমি একটুও দুঃখিত হব না। এই সম্প্রতি কারো কারো ভাগ্যে ধন সম্পদ জুটছে, নয়তো সরস্বতীর সেবকরা লক্ষ্মীর কৃপা থেকে চিরদিন বঞ্চিত। যে গাধাখাটুনি তাদের খাটতে হয় তার অনুপাতে পারিশ্রমিক তাদের অকিঞ্চিতকর। শ্রমিক হলে তারা পর্যাপ্ত মজুরির দাবিতে ধর্মঘট করতেন, ওভারটাইমের জন্য বাড়তি মজুরি চাইতেন, নিয়মিত ছুটি চাইতেন। শ্রমিকদের অবস্থার যখন আরও উন্নতি হবে তখন দেখা যাবে শ্রমিক হওয়াই অধিকতর লাভজনক। দুটি একটি বিভাগ বাদ দিলে সাহিত্যকর্মী অর্থকরী নয়। আর সেই দুটি একটি বিভাগে এত বেশি কর্মী যে অধিকাংশের বরাতেই লাভের ঘরে শূন্য। জীবিকার জন্যে অন্য কিছু করতে হয় বলেই সাহিত্যকর্মে শ্রমদান পোষায়। কিন্তু এমনও হয় যে সেই অন্য কিছুর পেছনে সমস্ত শক্তি যায়, সাহিত্যকর্মের জন্য উদ্বৃত্ত যেটুকু থাকে সেটুকু অতি সামান্য। ঊনবিংশ শতাব্দীর ইউরোপের একটা সমাধান করেছিল। লেখকদের অনেকের ছিল বাপ খুড়োর পিসি মাসির রেখে যাওয়া টাকা বা সম্পত্তি। এদেশে তার উদাহরণ রবীন্দ্রনাথ, দ্বিজেন্দ্রনাথ, জ্যোতিরিন্দ্রনাথ, অবনীন্দ্রনাথ। বিংশ শতাব্দীতে কর বৃদ্ধির ফলে লেখকদের সেই প্রাইভেট আয়ের সর্বসুখ গেছে। তবে 5 রকমের উপার্জনের পন্থা খোলা আছে। এদেশে সেটারও অভাব। মোট কথা সাহিত্যের কাজ হচ্ছে প্রেমের শ্রম। যে প্রেমিক সেই শ্রমিক। পারিশ্রমিক কেউ পায় কেউ পায় না। যে পায় সে পাওনার চেয়ে কম পায়। এইভাবেই এতদিন কাজের লোক পাওয়া গেছে। এরপরে যদি না পাওয়া যায় তবে সাহিত্যের অনেকগুলি বিভাগ অপুষ্ট থাকবে। উপন্যাসের অতিস্ফীতি সাহিত্যের সর্বাঙ্গীন বিকাশ নয়। যার উপন্যাস লেখার কথা নয় তিনিও বছরে 4খানা উপন্যাস লিখছেন। কবিতার হাত হারাচ্ছেন, প্রবন্ধের জন্যে সময় করে উঠতে পারছেন না। সেকালে অভিজাত শ্রেণীর পক্ষে কতকগুলি অবশ্যকরণীয় কৃত্য ছিল, যার বিনিময়ে তারা পেতেন সম্মান। তাদের সেই কৃত্যকে বলা হতো নোবলেস অবলিস। তেমনি ভদ্রলোক শ্রেণীর পক্ষে অবশ্যকরণীয় একটি কৃত্য হচ্ছে সংস্কৃতির জন্যে শ্রম। এটাও একরকম নোবলেস অবলিস। একদা অভিজাত শ্রেণীর যে সাংস্কৃতিক দায় ছিল সে দায় এখন ভদ্রলোক শ্রেণীর উপর বর্তেছে। এই শ্রেণী যদি সংস্কৃতিকে কেনাবেচার একটা ব্যাপার করে তোলে ও তাই নিয়ে ব্যবসাদারি করে তবে তার শেষ ফল হবে লোভে পাপ ও পাপে মৃত্যু। কতক সাহিত্যিককে মনে মনে বেছে নিতে হবে এমন এক পথ যেটা বিত্তময়ী শৃঙ্খা নয়, অথবা নয় সাহিত্যকে দিয়ে সামাজিক বা রাজনৈতিক উদ্দেশ্য সিদ্ধির পন্থা। সাহিত্যিকদের সত্যিকার কমিটমেন্ট সত্যের কাছে, সৌন্দর্যের কাছে, প্রেমের কাছে। প্রথমটা বৈজ্ঞানিকের মতো, দ্বিতীয়টা শিল্পীর মতো, তৃতীয়টা ধার্মিকের মতো। এর কোনোটি রাজনীতিকের মতো বা সৈনিকের মতো নয়। তবে কোনো সাহিত্যিক যদি অন্তরে তেমন কোনো তাগিদ অনুভব করেন সে স্বাধীনতা তার আছে, তখন সেটাই তার কর্তব্য। এর জন্যে তাকে হয়তো বহু দুর্ভোগ পোহাতে হবে। স্পেনের গৃহযুদ্ধে ঝাঁপ দিতে গেছিলেন কয়েকজন ইংরেজ লেখক। আরও 1 শতক আগে গ্রিসের যুদ্ধে বায়রন। এদেশের স্বাধীনতা সংগ্রামে যোগদানেরও নজির আছে। সংস্কৃতিকে এগিয়ে দেওয়া এক কথা, সমাজকে পাল্টে দেওয়া আরেক। এই দ্বিতীয় কৃত্যটি স্বেচ্ছায় ঘাড়ে তুলে নিয়েছিলেন রুশো, ভোলতেয়ার ও দিদেরও। তা বলে সেটি লেখকমাত্রেরই ঘাড়ে তার অনিচ্ছা সত্ত্বেও চাপিয়ে দেওয়া যায় না। সমাজকে পাল্টানোর ভার নিলে সাহিত্য সৃষ্টির উপর লক্ষ্য রাখা শক্ত। লক্ষ্যভ্রষ্ট রচনা সামাজিক পরিবর্তন ঘটালেও সাহিত্যে উচ্চস্থান পায় না। সাহিত্যিককে সেই জন্যে ফরমাশ করতে নেই, করলে সেটা হবে লক্ষ্যভ্রষ্টতার নির্দেশ। যারা ভিতর থেকে অনুশাসন পান তারা তাকে প্রতিরোধ করতে পারেন না। সেটাও এক প্রকার নোবলেস অবলিস। মানুষের আরও 5টা দিক আছে। একজন সাহিত্য সৃষ্টি করেন বলে সমাজ সংস্কারও করেন না তা নয়।
একই লেখনী দুই কাজে নিযুক্ত হয়। যার কাজ সমাজ সংস্কার তিনিও করেন সাহিত্য সৃষ্টি। রামমোহন, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ প্রত্যেকের ছিল একাধিক সত্তা। বঙ্কিমচন্দ্রেরও ছিল, কিন্তু তিনি সমাজ সংস্কার না সমাজ সংস্করণ কোনটার সহায়তা করেছিলেন বলা কঠিন। শরৎচন্দ্র তার বিধবা নায়িকাদের বিয়ে দেননি। একথা তিনি নিজেই লিখেছিলেন আমাদের এক বিখ্যাত মহিলা কবিকে। রেনেসাঁসের মূল্যগুলি ইউরোপের যেসব দেশে অনেক দুঃখে অর্জিত হয়েছে সেসব দেশ সামাজিক ন্যায়ের অনুরোধেও 5 শতাব্দীর পথ পিছু হটতে রাজি নন। যখন ছিল কর্তার ইচ্ছায় কর্ম, তা তিনি যিনিই হন, রাজা অথবা পোপ। একালে তার প্রতিরূপ রাষ্ট্রের অধিনায়ক ও পার্টির পরিচালক। আমাদের এখনো 1.5 শতাব্দী যায়নি। অর্জনের জন্য তেমন কিছু দুঃখ পোহাতে হয়নি। চিন্তার স্বাধীনতা, বচনের স্বাধীনতা, ছাপার হরফের স্বাধীনতা, প্রকাশের স্বাধীনতা, সভাসমিতির স্বাধীনতা, আন্দোলনের স্বাধীনতা যখনই বাধা পেয়েছে তখনই বিলেতের লিবারেল বন্ধুরা তার জন্যে লজ্জিত হয়ে সেখানকার কর্তাদের কাছে আপিল করেছেন ও তারা হস্তক্ষেপ করেছেন। দেশের স্বাধীনতা ফিরে পাওয়া যেমন দুঃসাধ্য হয়নি, তেমনি ব্যক্তির স্বাধীনতা হরণ করাও সহজ হয়নি। সরকারেরও জবাবদিহির দায় ছিল ব্রিটিশ পার্লামেন্ট ও জনমতের কাছে। ব্রিটিশ শাসন বাদশাহী শাসন ছিল না। ব্যক্তির স্বাধীনতা অনায়াসলভ্য ছিল বলেই সরকারি চাকরিতে থাকার সময় বিদ্যাসাগর, মাইকেল, দীনবন্ধু, বঙ্কিমচন্দ্র, রমেশচন্দ্র, নবীনচন্দ্র, দ্বিজেন্দ্রলাল অমন অবাধে অজস্র লিখতে পেরেছিলেন। কিন্তু সরকারি চাকরি করলেও এরা কেউ কর্তার ইচ্ছায় লেখনী ব্যবহার করেননি, প্রশস্তি রচনা করেননি, সভাকবি বা দরবারি সাহিত্যিক হননি। ব্রিটিশ ভারত দেশীয় রাজ্য ছিল না, তার পাশেই ছিল অপর এক ঐতিহ্য। কিন্তু আমাদের রেনেসাঁস সে ঐতিহ্য অনুসরণ করেনি। তাই আমাদের লেখকরা ছিলেন স্বাধীন লেখক। স্বাধীন দেশের লেখক না হয়েও স্বাধীন লেখক হওয়া যেত। এটা ছিল ব্রিটিশ রুদ্রের দক্ষিণ মুখ। দেশ এখন স্বাধীন হয়েছে। এখন তো সবাই আমরা স্বাধীন লেখক। ব্যক্তির স্বাধীনতা আমাদের সংবিধানসম্মত অধিকার। একে প্রাণপণে রক্ষা করতে হবে। রক্ষা করার শ্রেষ্ঠ উপায় সদ্ব্যবহার করা। যারা স্বাধীনতার সদ্ব্যবহার করে না তারা তার যোগ্য নয়। সেটা আপনি হারিয়ে যায় বা অপহৃত হয়। লেখকের স্বাধীন লেখনী তার সেরা সম্পদ। স্বাধীনতার বিনিময়ে আর কোনো সম্পদ কখনো সেরা সম্পদ হতে পারে না। আজকের দিনে যে প্রলোভন আমাদের সামনে ঝুলছে তেমন কোনো প্রলোভন আগেকার দিনে ছিল না। প্রলোভন মানুষকে পরীক্ষা করে। এ পরীক্ষায় উত্তীর্ণ হওয়াই মনুষ্যত্ব। নির্যাতনের পরীক্ষাও অন্তর্হিত হয়েছে তা নয়। ক্ষুরোধার পন্থা। একধারে হেললে প্রলোভন, আরেক ধারে হেললে নির্যাতন। অপ্রমত্ত হতে হবে। যে দেশ যে সরকারের যোগ্য সে দেশ সেই সরকার পায়। তেমনি যে জাতি যে সভ্যতার বা যে সংস্কৃতির যোগ্য সে জাতি সেই সভ্যতা বা সেই সংস্কৃতি পায়। আমরাও পেয়েছি। আমি এর জন্যে গৌরব বোধ করি। এই 1.5 শতকের মধ্যে আমরা স্বাধীনতাহীনতার হীনতা কাটিয়ে উঠেছি। তেমনি আধুনিকতাহীনতার দীনতা। আমাদের সাহিত্য এখন স্থিতিশীল নয়, গতিশীল তথা প্রগতিশীল। তবে সব অঙ্গ সমান পুষ্ট নয়। সামনের 150 বছর হয়তো অপুষ্ট অঙ্গের পুষ্টি হবে। সাংস্কৃতিক যেসব বিভাগ সাহিত্যের তুলনায় পশ্চাৎপদ তারাও অগ্রসর হয়ে সাহিত্যের সঙ্গে পা মেলাবে। ফ্রান্সে যেমন সাহিত্য ও চিত্রকলা পরস্পরের সঙ্গে পা মিলিয়ে চলে। ভারতকে একটা উপদ্বীপ বলা হয়। আসলে কিন্তু এটা একটা মহাদ্বীপ। হিমালয়ও এককালে একটা সমুদ্র ছিল। এখনো সমুদ্রের মতো পথ রোধ করে রয়েছে। হাজার হাজার বছর ধরে ভারতের লোক দ্বৈপায়ন। তাদের মনটাও ইনসিউলার। 4 যুগ, 4 বর্ণ, 4 আশ্রম তাদের মনের 4 দেয়াল। সেই 4 প্রাচীরের অন্তরালে জনমানস অবরুদ্ধ। ইংরেজি শিক্ষার পণ্ডিতরাও সংস্কৃত শিক্ষার পণ্ডিতদের ভাষায় কথা বলেন। এরপরে যখন বাংলা শিক্ষার পণ্ডিতরা সমাসীন হবেন তাদের কথাবার্তাও হয়তো একই রকম হবে। শিক্ষার সঙ্গে সংস্কৃতির সম্পর্ক অতি ঘনিষ্ঠ।
ঊনবিংশ শতাব্দীতে আমাদের শিক্ষা যদি নতুন মোড় না নিত, আমাদের সাহিত্যও নতুন মোড় নিত না। প্রাচীনকালের শিক্ষা ব্যবস্থা ছিল সংস্কৃতভিত্তিক। ব্রাহ্মণরাই তার সুযোগ পেতেন, তাই সাহিত্য ছিল ব্রাহ্মণদের হাতে গড়া। আধুনিককালের শিক্ষা ব্যবস্থা হচ্ছে ইংরেজিভিত্তিক। ভদ্রলোকরাই তার সুযোগ পান, তাই সাহিত্য ভদ্রলোকদের হাতে গড়া। প্রাচীনকালের সাহিত্যের মতো আধুনিককালের সাহিত্যেরও পায়ের তলার মাটি সংকীর্ণ। শিক্ষা যদি বাংলাভিত্তিক হয় ও জনগণ তার সুযোগ পায়, তাহলে শিক্ষার মোড় থেকে আসবে নতুন সাহিত্য। এটা যেমন একটা প্রিয় সম্ভাবনা, একটা তেমনি হচ্ছে বিশেষ মুখ্য স্রোতের সঙ্গে ভারতের অন্তঃস্রোতের সংযোগ। যেটুকু ঘটেছিল সেটুকু ছিন্ন করে দ্বৈপায়নত্বের পুনঃপ্রতিষ্ঠা এবার জনগণের কর্তৃত্বে। নবজাগরণ থেকে আধুনিক সাহিত্য ও আধুনিক সংস্কৃতি এর মধ্যে একটা পারম্পর্য আছে, তেমন গণজাগরণ থেকে গণসাহিত্য ও গণসংস্কৃতি এর মধ্যেও আর একটা পারম্পর্য। দুই পারম্পর্যের মধ্যে সামঞ্জস্য বিধান করতে হবে। আমাদের উপর এই ভার পড়েছে, যেমন আমাদের পূর্বসূরিদের উপর পড়েছিল প্রাচীন ভারত ও আধুনিক ইউরোপ, দুই পক্ষের মধ্যে সমন্বয় সাধনের ভার। নবজাগরণের লাভগুলিকে ত্যাগ করলে জনগণেরও ক্ষতি হবে, সেটা বুঝতে ওদের সময় লাগবে। যারা বোঝে তাদের কর্তব্য হবে লাভগুলিকে হাতছাড়া না করা। উপরন্তু গণজাগরণ থেকে যা লাভ করা গেছে ও যাবে, সেসব লাভকেও হাত পেতে নেওয়া। জনগণের মধ্যে নতুন একটা জগৎ নিহিত রয়েছে। বীজের মধ্যে যেমন বনস্পতি, তাকে সাদরে বরণ করতে হবে, তেমনি তার কাছেও আশা করতে হবে সশ্রদ্ধ স্বীকৃতি। গণজাগরণ যখন খুশি, যেখানে খুশি ঘটানো যায় না, তার আগে নবজাগরণ ঘটে থাকা চাই। ইউরোপের ইতিহাসে দেখা যায় আগে রেনেসাঁস, তারপরে রেফরমেশন, তারপরে এনলাইটেনমেন্ট, তারপরে ফরাসি বিপ্লব। মোটামুটি এই পরম্পরা রাশিয়াতেও অনুষ্ঠিত হয়েছে, ভারতেও, যদিও আমাদের গণজাগরণকে বিপ্লব বলে গণ্য করা হয় না। বিপ্লব হয়তো ভবিষ্যতে আসবে, কিন্তু তার আগে যেসব পর্যায়ে পার হওয়া গেছে সেগুলিকে অস্বীকার করে নয়। রেনেসাঁস যেখানে ঘটেনি, রেভলিউশন সেখানে ঘটে না, ঘটলে ধোপে টেকে না। মানুষের সুদীর্ঘ ইতিহাসে বিপ্লব যে কখনো কোথাও ঘটেনি তা নয়, কিন্তু ফরাসি বিপ্লবের আগে কোনো দাগ রেখে যায়নি। ফরাসি বিপ্লব একসঙ্গে চার্চকে ও রাষ্ট্রকে, পোপকে ও রাজাকে, শাস্ত্রকে ও শস্ত্রকে নস্যাৎ করতে চেয়েছিল। আমাদের গণজাগরণ ততদূর যায়নি, যেতে সাহস পায়নি। শাস্ত্র সম্বন্ধে আমাদের নেতাদের মনোভাব ছিল সংস্কারের, বিপ্লবী নয়। শাস্ত্র সম্বন্ধে মহাত্মাজির মনোভাব অহিংস অর্থে বৈপ্লবিক, কিন্তু অন্যান্য নেতাদের মনোভাব জাতীয়তাবাদী। চার্চ তো আমাদের ছিলই না, পোপের মতো যারা ছিলেন তারা ক্ষমতাহীন। রাষ্ট্র আর রাজার বিরুদ্ধেই আমাদের গণজাগরণ, সঙ্গে সঙ্গে রাজন্য ও জমিদারদেরও বিরুদ্ধে। তবু এর মধ্যে একটা মিস্টিক ছিল, সেটা সঞ্চার করেছিলেন আমাদের মহান নেতা গান্ধীজি। তিনি ছিলেন নৈরাজ্যবাদী। রাষ্ট্র তার হাতে পড়লে তার বিকেন্দ্রীকরণ হতো, প্রত্যেকটি গ্রামই হতো স্বাধীন ও স্বাবলম্বী। সঙ্গে সঙ্গে শিল্প বাণিজ্যেরও হতো বিকেন্দ্রীকরণ। সৈন্যদল থাকত না, থাকলে অতি ক্ষুদ্র আকারে। দেশ বিপন্ন হলে প্রত্যেকটি নাগরিক নিরস্ত্রভাবে লড়ত। কেমন করে লড়তে হয় গান্ধীজি সেটা শেখাতে চেয়েছিলেন, কিন্তু গান্ধীজির পেছনে ভারতে কোনো ভাবুক পরম্পরা ছিল না। পরম্পরা যেটা ছিল সেটা পশ্চিমে। থোরো, রাস্কিন, টলস্টয় ও তাদেরই মতো কয়েকজন ভাবুক তার পূর্বসূরি। ভারতীয়দের মধ্যে যাদের তিনি মানতেন তারা রেনেসাঁসের নায়ক নন, রিভাইভালের নায়ক। এক গোখলে বাদে প্রাচীন ভারতে নৈরাজ্যবাদের মূল সন্ধান করা বৃথা। সে ভারত ছিল ঘোরতর রাজতন্ত্রী ও পুরোহিততন্ত্রী। তাকে পুনরুজ্জীবিত করলে তার বিরুদ্ধে নতুন করে লড়তে হতো, গৃহযুদ্ধের ভিতর দিয়ে যেতে হতো। গান্ধীজি স্বয়ং রিভাইভালের ঊর্ধ্বে উঠলেও তার শিষ্যরা এখনও তার মধ্যে ঘুরপাক খাচ্ছেন। এরা টলস্টয়, থোরো, রাস্কিনের নামও করেন না। এদের পেছনে তেমন কোনো ভাবুক পরম্পরা নেই।
আছেন যারা তারা প্রাচীন ও মধ্যযুগের সাধক ও সাধু। রেনেসাঁস থেকে এরা শতহস্ত দূরে। শুধুমাত্র নৈতিক প্রভাবের দ্বারা কোথাও কোনো বৈপ্লবিক পরিবর্তন ঘটেনি। ইতিহাস কি চায়, কোন অভিমুখে যাচ্ছে, কেমন করে লক্ষ্যস্থলে পৌঁছবে, সবচেয়ে কম রক্তপাতে বা কম হিংসায় সবচেয়ে বেশি দূর অগ্রসর হবার উপায় কি, এসব প্রশ্নের উত্তর দিতে না পারলে নেতৃত্ব তাদের হাত থেকে চলে যাবে। মার্কস শিষ্যদের কাছে হয়তো বিকল্প নেতৃত্ব প্রত্যাশা করা যেত, কিন্তু তাদেরও ধারণা ইতিহাস রেনেসাঁস, রেফরমেশন ও এনলাইটেনমেন্ট নামক ধাপগুলি ডিঙিয়ে একলম্ফে রেভলিউশনে পৌঁছতে পারে। এরকম ধারণা স্বয়ং মার্কসের ছিল না। রেভলিউশনের ভবিষ্যদ্বাণী তিনি করেছিলেন পশ্চিম ইউরোপের জন্যে, যেখানে ওই ধাপগুলি আগেই পার হওয়া গেছিল। রাশিয়ার বিপ্লবীরা তাকে সেদেশেও ঘটাতে চাইলেন, পারলেন যে তার অন্যতম কারণ সেদেশেও কতক পরিমাণে রেনেসাঁস ও এনলাইটেনমেন্ট সম্পন্ন হয়েছিল। রেফরমেশন যদিও হয়নি, তবু এনলাইটেনমেন্টের প্রভাবে রুশদেশের মার্কসপন্থীরা সকলেই ছিলেন নিরীশ্বরবাদী। ধর্মকে তারা মনে করতেন জনগণের আফিম। এসব কথা চীন সম্বন্ধেও মোটামুটি খাটে। চীনারা বৌদ্ধই হোক আর কনফিউশিয়ানই হোক ঈশ্বরবাদী নয়। মানুষের মন বদলে না দিয়ে শুধুমাত্র বাইরের অ্যাকশন দিয়ে যা হয় তা বিপ্লব নয়, বিদ্রোহ বা বিক্ষোভ। যেমন সিপাহী বিদ্রোহ। আমাদের রেনেসাঁসের নায়কদের ঐতিহাসিক ভূমিকা ছিল দেশের লোককে আধুনিক যুগের লোক করে তোলা। আধুনিকতা নিছক সমকালীনতা নয়। সমকালীন হলেই আধুনিক হয় না। আধুনিক শব্দটির অর্থ আর একটু সূক্ষ্ম। সে অর্থে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আধুনিক, কিন্তু ঈশ্বরচন্দ্র গুপ্ত নন। মধ্যযুগেও এমন কবি দু-চারজন ছিলেন যারা এই সূক্ষ্মতর অর্থে আধুনিক। প্রাচীন গ্রীসে তেমন কবি বা নাট্যকার বা দার্শনিক অনেক বেশি ছিলেন। মহাভারত পড়তে পড়তে মাঝে মাঝে মনে হয় যিনি বা যারা লিখেছিলেন তিনি বা তারা কারো চেয়ে কম আধুনিক ছিলেন না। আসলে যুগটা আধুনিক বলে সব সৃষ্টি আধুনিকতা সম্পন্ন নয়, আবার যুগটা আধুনিক নয় বলে সব সৃষ্টি আধুনিকতার্জিত নয়। আধুনিকতা তাহলে কি? এর সংজ্ঞা দেওয়া সহজ নয়। এর লক্ষণ হচ্ছে সবকিছু জানার জন্যে, সবকিছু বোঝার জন্যে, সবকিছু নেড়েচেড়ে দেখার জন্যে স্বাভাবিক কৌতূহল, তার জন্যে অবাধ স্বাধীনতা, বিপজ্জনক অ্যাডভেঞ্চার, অবিরত পরীক্ষা নিরীক্ষা, শাস্ত্রবাক্য গুরুবাক্যকে শেষোক্তা বলে ধরে না নেওয়া, ব্যক্তির বিচার বিবেকের উপর আত্মকর্তৃত্ব, দেহের সৌন্দর্যে আনন্দ, ইন্দ্রিয়ের বিচিত্র বোধ, হৃদয়ের বিচিত্র অনুভূতি, সত্যের জন্য নিত্য ব্যাকুলতা, নিত্য উদ্যোগ, নিজের মতো করে বাঁচা, জীবনকে ভরিয়ে নেওয়া, মরণকে ভয় না করা, পরকাল বা পরলোক নিয়ে মাথা না ঘামানো, ইহকাল ও ইহলোকের কাজ নিখুঁতভাবে করে যাওয়া, আদর্শকে এই জগতেই ও এই জীবনেই যথাসাধ্য রূপায়িত করা, নতুনের জন্য মনের দুয়ার সব সময় খোলা রাখা, অতীতকেই ভবিষ্যতের ধ্রুবতারা না করা। আজকাল সব দেশের উপরের স্তরের দিনাপন ও নিশিবিহারের ধারা প্রায় একই প্রকার। শিল্পবিপ্লব থেকে উদ্ভূত সমস্যাগুলো প্রায় একই জাতের। এর নাম সমকালীনতা, আধুনিকতা নয়। সত্যিকার আধুনিকতা আরও গভীর স্তরের ব্যাপার। রেনেসাঁস, রেফরমেশন, এনলাইটেনমেন্ট যেসব দেশে হয়নি সেসব দেশ আধুনিক যন্ত্রপাতির বা অস্ত্রশস্ত্রের দৌলতে ভারতের তুলনায় সম্পদশালী বা শক্তিশালী হতে পারে, কিন্তু গভীরতর অর্থে আধুনিক নয়। এই 150 বছরে আমরা তাদের তুলনায় আরও আধুনিক হয়েছি। নবলব্ধ স্বাধীনতা আমাদের আধুনিকতার সহায়ক হবে। তা বলে ইংরেজ আমলও যে সহায়ক ছিল না তা নয়। মনটাকে প্যাশনমুক্ত করে বিচার করলে বোঝা যাবে ইংরেজ আমল নানা দিক দিয়ে পূর্বের চেয়ে প্রগতিশীল ছিল। প্রত্যেক পুরুষেই উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে। সব মিলিয়ে যা ঘটে তা ঐতিহাসিক বিবর্তন। তাতে ভারতীয়দের যেমন হাত ছিল তেমনি ইংরেজদেরও হাত। হাতাহাতি হয়নি তা নয়, কিন্তু হাত ধরাধরিও হয়েছে। যে যুগ চলে গেছে তার 16 আনা নিন্দাবাদ করা সত্যভাষণ নয়। আমরা এগিয়েছি ঠিকই, হয়তো আরও বেশি এগোতে পারতুম।
বাধা পেয়েছি, কিন্তু বাধা কেবল বাইরে থেকেই আসেনি। আমাদের অতি পুরাতন ঐতিহ্যও আমাদের বাধা, কিন্তু সেক্ষেত্রেও মনটাকে প্যাশনমুক্ত করে বিচার করতে হবে। এ দেশটা ইংল্যান্ডও বা আমেরিকা নয়, রাশিয়া বা জার্মানি নয়, এটা ভারত। ভারতেরও একটি মুখ্য স্রোত আছে। সে স্রোত আর্যপূর্ব যুগ থেকে প্রবাহমান। কত জাতি, কত ভাষা, কত ধর্ম, কত দার্শনিক তত্ত্ব তার সামিল হয়ে তার বৈচিত্র্য বৃদ্ধি করেছে, তাকে বৈশিষ্ট্য দিয়েছেও। ভারতের যে ঐতিহ্য তাকে তুলনা করতে পারি গঙ্গার সঙ্গে। গঙ্গার মতো সে আদিকালের গঙ্গোত্রী থেকে নির্গত হয়ে এককালের গঙ্গাসাগর সঙ্গমে বহির্জগতের মহত্তর ঐতিহ্যের সঙ্গে মিলিত হয়েছে। এই যে মহত্তর সাগরের জোয়ার এসেছে গঙ্গার বুকে বঙ্গোপসাগরের জোয়ারের মতো। আর্য ও আর্যপূর্ব, বৌদ্ধ ও বৌদ্ধপূর্ব, মুসলিম ও মুসলিম পূর্ব, আধুনিক ও আধুনিক পূর্ব, ভারতের বিবর্তনের এই 4টি পর্বকেই ইতিহাসের বিধান বলে মেনে নিতে হবে। একটি পর্বের ভালো আর মন্দ দুটি করে দিক। দুই দিকই সত্য। মন্দের জন্যে ভালোকে অস্বীকার করা ভুল। মানবিক ব্যাপারে ভালো মন্দ একসঙ্গে জড়িয়ে থাকে। রেনেসাঁসের ভিতরেও প্রচুর কলুষ ছিল, যেমন ইটালিতে তেমনি ইংল্যান্ডে। রেফরমেশনও ছিল রেভলিউশনের মতো রক্তাক্ত, যেমন জার্মানিতে তেমনি ফ্রান্সে। আর এনলাইটেনমেন্ট সম্বন্ধেও একালের সমালোচকরা তেমন সপ্রশংস নন। তার নায়করা নাকি বিশ্বাস করতেন যে একজন প্রজাহিতৈষী স্বৈরাচারী রাজা যতখানি মঙ্গল সাধন করতে পারবেন, একটা অনাচারী গণতন্ত্র ততখানি নয়। এতে সাধারণ ভোটদাতার উপর অবিশ্বাস প্রকাশ পায়, আখেরে মানব প্রকৃতির উপর। পক্ষান্তরে এটাও তো দেখা গেল, জার্মানির সাধারণ ভোটদাতাদের দ্বারা নির্বাচিত হয়েই হিটলার চ্যান্সেলর পদে অধিষ্ঠিত হন ও তারপর সর্বময় ক্ষমতা করায়ত্ত করে চরম অমঙ্গল সাধন করেন। ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার সামঞ্জস্য এখনও বাকি। ঐতিহ্য যে বাধা দেয় এ বিষয়ে সন্দেহ নেই, অথচ ঐতিহ্য যদি আদৌ না থাকে তবে তার শূন্যতাও অপূরণীয়। ভারত যদি প্রাচীন না হয়ে অর্বাচীন হতো সেটাও কি আনন্দের বিষয় হতো? তাহলে তো আমাদের আদিম অবস্থা থেকেই আরম্ভ করতে হতো। যে উত্তরাধিকার আমরা বিবর্তন সূত্রে লাভ করেছি তার সমস্ত ত্রুটি সত্ত্বেও তা অমূল্য। আর যে উত্তরাধিকার আমরা বৃহত্তর মানব পরিবার থেকে আধুনিক শিক্ষাসূত্রে, ভ্রমণসূত্রে, যোগাযোগ সূত্রে লাভ করেছি, করছি ও করতে পারি, তার সমস্ত ত্রুটি সত্ত্বেও তাও তেমনি অমূল্য। দেশাভিমান বা শ্রেণীশ্চেতনতা যেন আমাদের পূর্ণ উত্তরাধিকার থেকে আমাদের বঞ্চিত না করে। কিন্তু গ্রহণ করলেও আমরা নির্বিচারে গ্রহণ করতে বাধ্য নই। পুনর্বিচার ও পুনর্মূল্যায়ন সারাক্ষণ চলবে। রেনেসাঁসের মূল কথাই তাই। আজকের ভারতের সবচেয়ে রক্ষণশীল শক্তি ঐতিহ্য নয়, ধর্ম। প্রাগৈতিহাসিক কুসংস্কার, প্রাচীন যুগের আচার অনুষ্ঠান, মধ্যযুগের যুক্তিহীন ভক্তি ও অন্ধবিশ্বাস, এসব বাদ দিলেও এমন কিছু থাকে যার জন্যে হিন্দুদের ধর্ম এখনও প্রাণবান, এখনও সৌন্দর্য সৃষ্টির আকর, এখনও নৃত্যে গীতে কারুশিল্পে অভিনব প্রেরণার উৎস। ধর্মীয়তার অন্তরালে আধ্যাত্মিকতার অন্তঃস্রোত এখনও বহমান। ঐতিহ্যের মুখ্য স্রোতের মতো আধ্যাত্মিকতার অন্তঃস্রোতের সঙ্গেও আধুনিকতার সামঞ্জস্য সন্ধান করতে হবে। মানুষের সর্বাঙ্গীন বিকাশের মধ্যে আধ্যাত্মিক বিকাশও কি পড়ে না? নৈতিক বিকাশও পড়ে। এগুলি বাদ দিলে মানবিকবাদও ধর্মের মতো একপেশে হবে। সব দিক নিয়েই সমগ্র মানবসত্তা, নইলে অপূরণীয় শূন্যতা। আপনারা শুনছিলেন অন্নদা শঙ্কর রায় রচিত বাংলার রেনেসাঁস। আপনারা সকলে ভালো থাকবেন, আশেপাশের সকলকে ভালো রাখবেন।